নমস্কার, জোহার। সংবিধান ও গণতন্ত্রের রক্ষার লড়াই, সংবিধান এবং গণতন্ত্রের জয়। আপনারা জানেন গতকালকে যে সংবিধান রক্ষা কমিটির পক্ষ থেকে যে গতকালকে কলকাতার ওয়াই মেট্রো চ্যানেলে যেটি বিভিন্ন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এসডিপিআই, মুসলিম যুবলীগ ফেডারেশন বা বিভিন্ন সংগঠন মিলিতভাবে যেখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একটি ধর্ণা প্রদর্শন রেখেছিল গণতান্ত্রিকভাবে, সেখানে গতকালকে তাদের উপর অ্যারেস্ট করা হয় এবং আজকে ব্যাংসাল কোর্ট থেকে তাদের অনেকের জামিন হয়েছে। তার মধ্যে আমাদের দলের একমাত্র চেয়ারম্যান এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাই সাহেব জামিন পেয়েছেন। তো আজকের এই ভিডিওটা মূলত আমাদের আদিবাসী সমাজের জন্য। এর আগে আমরা গতকালকে প্রতিবাদ করেছি জঙ্গলমহল থেকে গোয়ালতোড়ে জমায়েত হয়ে, আজকে গড়বেতাতে, পরিহাটিতে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, কিন্তু আদিবাসী সমাজের জন্য দুই একটা কথা বলতে চাই। আপনারা দেখবেন আজকে যখন ভাইজানকে কোর্ট থেকে থানা থেকে বার করে নিয়ে আসা হচ্ছে এবং যখন তিনি কোর্ট থেকে বেরোচ্ছেন, সেখানে তিনি চারটি কথা সেখানে সগর্বে ঘোষণা করেছেন। যেমন প্রথমে কি বলেছেন যে ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল করতে হবে, সবার আগে বলেছেন। দ্বিতীয় নাম্বার বলেছেন ফেক এসটি এসসি কাস্ট সার্টিফিকেট জালিয়াতি বন্ধ করতে হবে। এটা আপনারা আমার আজকে তোনার যে স্টেটমেন্ট আছে এবিপি আনন্দ বা সব কোনো জায়গায় আপনারা দেখতে পারেন। এবং তৃতীয় নাম্বার বলেছেন যে পরিযায়ী শ্রমিকদের যেটা হেনস্থা করা হচ্ছে অন্যান্য রাজ্যে ইচ্ছাকৃতভাবে, সেটা যেন বন্ধ করা হয়। তৃতীয়ত এসআইআর নামে যেখানে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, আগেও যেহেতু এসআইআর হয়েছে, কিন্তু এইবার এমন করে দেখানো হচ্ছে এটার মনে হয় কেউ ভেন্দিসি এই দেশি। তো এই নিয়ে দাবি নিয়ে গতকালকে সেখানে জমায়েত ছিল এবং আজকে সেই বার হওয়ার কোর্ট থেকে বার হওয়ার সাথে সাথেই প্রথমেই এই চারটি স্টেটমেন্ট দিয়েছেন। তো আমি আদিবাসী সমাজের কাছে এই প্রশ্ন আমি রাখতে চাই যে আপনারা জানেন কিছুদিন আগে সাঁওতাল এডুকেশন বোর্ড গঠন নিয়ে আমরা বিকাশ ভবন অভিযান করেছিলাম, যে ছাত্র সংগঠন আইএসএফের ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমাকে সহ 45 জনকে সেখানে গ্রেপ্তার করা হয়েছিল এবং আজকেও ভাইজানকে সেখানে গ্রেপ্তার করা হয়েছিল গতকালকে। তাহলে আপনারা জানেন যে আমাদের ফেক এসটি কাস্ট সার্টিফিকেট সমস্যা আমাদের সমস্যা, সামাজিক সমস্যা, কিন্তু সেটা হচ্ছে রাজনৈতিক সমস্যা। আমরা সমস্যা সমাধান কার কাছে যেতে চাইছি? রাজনৈতিক যে মুখ্যমন্ত্রী আছেন তার কাছে, এবং যেটা বিসিডব্লিউ দপ্তর আছে যার হেড হচ্ছেন, যিনি হচ্ছেন ট্রাইবেল ডেভেলপমেন্ট মিনিস্টার, অর্থাৎ যেটা নির্বাচিত যিনি এমএলএ একটি দলের, সেখান থেকে যিনি মন্ত্রী নির্বাচিত হয়েছেন। এবং সেখানে কারা দায়িত্বে আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, জেলায়, ব্লক অফিসার, ডিএম, এসডিএম এবং ডিএম। এবং এনারা কাদের মাধ্যমে পরিচালিত হয়? ওই জেলার যে সভাধিপতি থাকছেন বা ওই দপ্তরে যে মন্ত্রী মহোদয় থাকছেন, এবং সর্বোপরি এনাদের সর্বোপরি উচ্চ জায়গায় থাকছে মুখ্যমন্ত্রী। অর্থাৎ আমাদের যে সামাজিক সমস্যাগুলো আছে, আমরা কিন্তু রাজনৈতিক নেতাদের কাছে সে সমাধানের জন্য যেতে চাইছি। অর্থাৎ আমরাও স্বীকার করি বা না স্বীকার করি, স্বীকার করতেই হবে গণতান্ত্রিক দেশে যে আমাদের দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়। সামাজিক সমস্যা হলেও আমাদেরকে অমুক দপ্তরের মন্ত্রীর কাছে যেতে হয়। আমরা আবার মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাতের জন্য আমরা রানী রাসমণি রোডে ডিপুটেশন দিই এবং ওনার কাছে সাক্ষাৎ করতে যাই। অর্থাৎ সামাজিক সমস্যার হলেও সেই সামাজিক সমস্যাগুলো রাজনৈতিক নেতাদের কাছেই, যারা নির্বাচিত হয়েছে, রাজনৈতিক নেতা না, যারা রাজনৈতিক জনপ্রতিনিধির কাছে যাচ্ছি সেটার জন্য বিচার চাইতে, এমএলএ, এমপি, ওই দপ্তরের ট্রাইবেল ডেভেলপমেন্ট মিনিস্টার, মুখ্যমন্ত্রীর কাছে, বা বিভিন্ন বিষয় নিয়ে। অর্থাৎ সামাজিক হলেও আমাদের লড়াই হচ্ছে, তরিকা হচ্ছে হয় গোষ্ঠীর চাপ দিয়ে অথবা সমর্থন দিয়ে তাকে, বা ভয় দিকে, বা বিভিন্নভাবে। তো আজ যেহেতু আমাদের এটা জ্বলন্ত সমস্যা, আমাদের সমাজের বৃহত্তর সমস্যা, সেই জন্য আপনারা দেখেছিলেন যে হয়তো ইতিহাসে প্রথমবার যে গতকালকে একটি বিভিন্ন গোষ্ঠী মিলিত হয়ে বিভিন্ন দাবির মধ্যে আমাদের ফেক এসটি দাবি, সেখানে ওই ওয়াই চ্যানেলের যে অবস্থান বিক্ষোভে আমাদের দাবিও সেখানে স্থান পেয়েছে। কেন কি আমাদের আইএসএফ সামাজিক সমানতার কথা বলে, কেন কি আমরা আছি যেখানে নেতা নির্ধারকের ভূমিকায় এবং আমাদেরকে সেখানে জায়গা দেওয়া হয়েছে। তাহলে সামাজিক লড়াই আমরা করছি, সেটাও চলছে, চলুক,
অনেক লড়াই সামাজিকভাবে করতে হয়, সচেতন করতে হয়, অ্যাওয়ারনেস করতে হয়, মানুষকে শিক্ষিত করতে হয়, কিন্তু সেই লড়াই আবার রাজনীতিকভাবেও করতে হয়। অর্থাৎ লোহা দিয়ে যেমন লোহাকে কাটতে হয়, হীরা দিয়ে যেমন হীরাকে কাটতে হয়, মানে কোনো বিষয়কে সেই নিয়ে লড়াই করলে সেটাকে আরও তার আকার ভালোভাবে ধারণ করে এবং তাড়াতাড়ি ফলস্বরূপ হয়ে যায়। আইএসএফে সেটা আমাদের মুদ্রা আছে। আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান সেখানে অমুক কথাটি বিধানসভায় তুলে ধরেছিলেন এবং সেটা আপনাদের আমি ডেট অনুযায়ী আপনাকে দিতে পারবো এবং গতকালকের দাবিতে। তাহলে আপনারা যেমন আমরা দেখলাম ভাইজানকে যখন গৃহবন্দী করা হয় অনেকেই প্রতিবাদ করেছেন, অনেকেই সমর্থন জানিয়েছেন, বা অন্যান্য দলের মানুষরাও, এমনকি অন্যান্য রাজ্যের মানুষরাও, যে একটা বিষয় নিয়ে যখন কোনো আন্দোলন করা হচ্ছে, যে কোনো জনপ্রতিনিধি যদি গ্রেপ্তার হয়, যেহেতু জনগণ আমরা সব কিছুতে আমাদের মতামত দিতে পারি, যে এই যে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে শান্তিপূর্ণ, এখানে বিজেপি টিএমসি লাঠিচার্জ করছে, জোরপূর্বক গ্রেপ্তার করছে, জনগণ হিসাবে বলতেই পারেন পুলিশ কেন এরকম ব্যবহার করবে? যে কোনো আন্দোলনের ক্ষেত্রেই, আমাদের দলের হোক বা বিরোধী দলের হোক বা অমুক যে কোনো দলের হোক, বা যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে এরকম কেন পুলিশ অত্যাচার করবে, সেই কথা তো আমরা বলতেই পারি। কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু নিরপেক্ষ থাকতে চাই। কিন্তু একটা কথা আছে ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে, হয় আপনি পক্ষে থাকবেন অথবা বিপক্ষ থাকবেন। নিরপেক্ষ থাকাও একটা রাজনীতি, নিরপেক্ষ থাকাও একটা রাজনীতি। গণতান্ত্রিক দেশে আপনি বাই বার্থ, বাই ডিফল্ট, আপনি কোনো পার্টিতে সংযুক্ত না হলেও, কোনো পার্টিকে সমর্থন না করলেও, এই যে আপনি নিরপেক্ষ থাকছেন, এটাও কিন্তু একটা গণতন্ত্রের পার্ট, এটাও কিন্তু রাজনীতির একটা অংশ। অর্থাৎ আপনাকে পক্ষে থাকতে হবে। কিন্তু কি হয়, আপনি যদি পক্ষে থাকেন অথবা বিপক্ষে থাকেন, আপনি যে জিনিসটা তাড়াতাড়ি পেতে পারেন, আপনি হয় সরকার পক্ষে থাকুন অথবা বিপক্ষে থাকুন। যেমন আমি কথা বলছি, আপনারা আমাকে সমালোচনা করতেই পারেন, যে আমার সব কিছু ভালো লাগবে এমন নাও হতে পারে। আপনারা সমালোচনার অধিকার আছে গণতান্ত্রিক ওয়েতে এবং শালীনতাভাবে অবশ্যই সমালোচনা করতে পারেন। যা ভালো লাগলে আপনারা প্রশংসা করতে পারেন, পাশে দাঁড়াতে পারেন। কিন্তু আমাদের আদিবাসী সমাজের আমার যেটা মনে হয়েছে, আমরা বারবার নিরপেক্ষ থাকতে চাই। এর জন্যই আজকাল এত যুগেও আমাদের দেশের আমাদের রাজ্যের 2% মানুষ স্বাধীনতার পর থেকে তারা মুখ্যমন্ত্রী হয়েছে, ক্যাবিনেট মিনিস্টার হয়েছে, সব কিছুই হয়েছে। কিন্তু আমরা 6.5% হওয়ার পরেও আজকে উপমুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হতে পারিনি। বা আমাদের যে সাংবিধানিক অধিকারগুলো আছে, সেটা ফরেস্ট রাইট অ্যাক্ট বলুন, পঞ্চম তপশিল বলুন, যেখানে সান্তালি এডুকেশন বোর্ড বলুন, হ্যাঁ দিয়েছে, ভিক্ষার মতন করে দিয়েছে, যেটা না দিলেও নয়, মানে চক্ষু লজ্জার জন্য। যেখানে ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য 5-6 হাজার কোটি টাকা বাজেট করা হয়, খরচ করা হয় 2,000 কোটি টাকা। সেটা কোথায় পরে কাজে লাগানো হয় না, সেটা আমরাও জানি না। মানে ওই জন্য আমি বলছি, আপনারা যেটাই হন, আমাদের এই লড়াই, আমি সামাজিকভাবে আমরা আন্দোলন করছি, কিন্তু আমরা বিচার চাইছি রাজনৈতিক দলের নির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছে, নির্বাচিত মন্ত্রীর কাছে, নির্বাচিত দপ্তরের কাছে, ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিলের কাছে, বিভিন্ন মানুষের কাছে, বা ব্লকের বিডিওর কাছে যাচ্ছি। অনেক সময় ফেক কাস্ট সার্টিফিকেট বাতিল হওয়ার পরেও সেটা অনেকক্ষণ অপেক্ষা করছে, সেটা কি পদক্ষেপ নেবে, যে ওই দপ্তরের মন্ত্রীর কাছে। আপনার এলাকার ডিএম হতে পারে, যে কোনো জেলার ডিএম হতে পারে, এসডিও হতে পারে, বা যে কেউ হতে পারে। অর্থাৎ আমাদের রাজ্যে, আমাদের দেশে যে আইনসভা হচ্ছে শেষ কথা, সে বিধানসভা, লোকসভা, এবং সেই দপ্তরের মন্ত্রীরা হচ্ছে শেষ কথা। হ্যাঁ, আমাদের সামাজিক সংগঠনের বিরাট ভূমিকা আছে। যে সামাজিক সংগঠনের ভূমিকা আছে মানুষকে সচেতন করা, জনমত তৈরি করা, সেখানে চাপ দেওয়া, মানুষকে নিজের অধিকার নিয়ে সচেতন করা। যে জন্য আরএসএস সেই কাজটা করছে এবং তাদের অন্য পার্ট বিজেপি সেখানে ক্ষমতা দখল করছে। এবং বিজেপি 2014 সালে ক্ষমতা আসার পরেও তারা সামাজিক কাজটাকে বন্ধ রাখেনি, তারা সামাজিক কাজটাকে আরও 10 গুণ তারা বাড়িয়ে দিয়েছে। কেন কে জানে, সাম্রাজ্য থাকলে উত্থান পত্তন থাকবেই। আজকে তারা এখন ক্ষমতায় আছে, পরে ক্ষমতা নাও থাকতে পারে, রোটেশন চলতেই থাকবে। কিন্তু সামাজিক কি হয়, কন্টিনিউ আছে। সামাজিকভাবে যেমন আমি একটা মাঝি হপন, এটা আমার জন্মগতভাবে মাঝি হপন, আগামী দিনেও আমি মৃত্যু পর্যন্ত মাঝি হপন থাকবো। বাপলা, বিহ, ভান্ডান, করব, প্রত্যেকটা অনুষ্ঠানেই। তো সেখানে বিজেপিরা বা বিভিন্ন রকম তারা আমাদের বিষয়গুলো থেকে হায়ার করে, আমাদেরকে অনুসরণ করে, আমাদেরকে তারা এতটা ক্ষমতাশালী হচ্ছে, সামাজিকভাবে সচেতন হয়ে, সামাজিকভাবে জনমত তৈরি করে, সামাজিকভাবে শিক্ষিত করে, সামাজিকভাবে স্কুল তৈরি করে, সামাজিকভাবে লিডার তৈরি করে, সামাজিকভাবে
স্কুল তৈরি করে, সামাজিকভাবে হসপিটাল তৈরি করে, এখান থেকে ভালো নেতৃত্ব তৈরি করে বিজেপি ক্ষমতায় আসছে, আরএসএস এর সব লোকগুলোকে সেই সেই জায়গায় বসাচ্ছে, তাদের মনোভাবাপন্ন মানুষগুলো। তো আমাদেরও ঠিক সামাজিকভাবে লড়াই করতে হবে, কিন্তু রাজনীতিকে অস্বীকার করলে হবে না। এই গণতান্ত্রিক দেশে হয় পক্ষে থাকতে হবে অথবা বিপক্ষে থাকতে হবে, অথবা রাজনীতি নিয়ে আপনাকে চর্চা করতে হবে, কারা এই নিয়ে কথা বলছে, কারা বিধানসভায় আলোচনা করছে। এই যে আজকে যখন নওশাদ সিদ্দিকী যখন কোর্ট থেকে বের হচ্ছেন, প্রথমে যে বাইটটা তিনি দিয়েছেন আপনারা আজকে দেখবেন, যেখানে বলেছেন প্রথমেই ওয়াকফ সংশোধন আইন বাতিল এবং ফেক এসটি কাস্ট সার্টিফিকেট জালিয়াতি বন্ধ করতে হবে। আপনারাই বলুন যে পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে আজ পর্যন্ত কোন দলের জনপ্রতিনিধি এই কথা সেখানে সর্বসমক্ষে বলেছে, বা ফেসবুকেও বলেছে, সোশ্যাল মিডিয়াতেও বলেছে? বলেনি, বলানোর দম নাই। আপনারা বলবেন যে হয়তো নিজের দলের জন্য। কোন দল নিজের জন্য কাজ করছে না? যে আমি মানুষের সমস্যা আছে, মানুষের জন্য কাজ করব, তারা আমাদেরকে সমর্থন করবে, সেটাই তো স্বাভাবিক। আপনারা অনেকে বলছে নিজের দিকে টানার জন্য। যারা প্রথমে নির্বাচনের যে দাঁড়ায়, যারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয় যে আমি জিতলে অমুক বলবো, অমুক করব, অমুক করব, তখন আমরা কি প্রশ্ন করি? জিতলে তবে তো বলবে, জিতলে তো তবে এই কথা তুলবে। তখন জেতার পর ইনি অলরেডি জিতে আছেন, অলরেডি একজন মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তিনি একজন বিধায়ক। হ্যাঁ, আমরা রাজ্য কমিটিতে বসি, আমরা বিভিন্ন মিটিংয়ে বসি, কি কি বিষয় নিয়ে আমাদের উত্থাপন রাখতে হবে, যথেষ্ট স্টাডি করেন। আমাদের আইএসএফের যে সংবিধানেও একটি মঞ্চ আছে, একটি প্ল্যাটফর্ম, প্রত্যেকটা জাতি নিজের সমস্যার কথা, নিজের লড়াইয়ের কথা সাংবিধানিকভাবে নিজের আওয়াজটা তুলতে পারে। ওই জন্য সেখান থেকে তুলতে পারছি আমরা। বা ভাইজান নিজেও স্টাডি করছেন দেশের সংবিধান নিয়ে, আমরা ওনাকে কিছু অবগত করছি। তাহলে আমি আগামীতে বলছি, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের সবার লড়াই আছে। হ্যাঁ, রাজনৈতিক লড়াইয়ে অনেক সময় বিভিন্নভাবে এগোতে হয়, পিছোতে হয়। অনেক লড়াই, যেমন আজকে জেলে আমাদেরকে 94 জন গতকালকে জেলে ভরা ছিল, যেভাবে তাদেরকে কেস দিয়েছে, বিভিন্ন নন বেলেবেল সেকশন ছিল। তাহলে ওই ক্ষেত্রে আমাদের লড়াইয়ের তরিকা একটু আলাদা করতে হয়। কিন্তু সেই জায়গায় কি হয়, সামাজিক তার নিজের মতন কাজ কন্টিনিউ করে যায়। আপনি সেখানে সামাজিক অনুষ্ঠান করবে, কে বাধা দেবে আপনাকে? কেউ দেবে না। আপনি সামাজিকভাবে স্কুল তৈরি করবেন, কে বাধা দেবে? কেউ বাধা দেবে না। আপনি সামাজিকভাবে মানুষকে সচেতন করবেন, কে বাধা দেবে? কেউ বাধা দেবে না। কিন্তু যখনই আপনি রাজনীতির মাধ্যমে, যেমন আমি হোক বা ভাইজানই হোক, যখন আপনারা বিকাশ ভবন অভিযান করবেন, যখন আপনারা কলকাতায় ধর্ণা করবেন, যে শাসককে প্রশ্ন করবেন যে আপনি যদি এটা আদিবাসীদের জন্য কাজ করলে করুন, না হলে আপনি পদ থেকে সরে দাঁড়ান, আমাদেরকে আমরা জনগণ সেখানে নির্বাচিত করুক, অন্য সরকারকে বা আমাদেরকেই। রাজনীতি এটা হলে শাসক সেটা সহ্য করতে পারে না। কিন্তু সামাজিক ক্ষেত্রে তো আমরা এটা বলতে পারি না যে আপনি পদ থেকে সরে দাঁড়ান, আমরা ক্ষমতায় দাঁড়াবো। কেন কি আপনার তো রাজনৈতিক দল নেই বা কাউকে সমর্থন করছেন না, ওই জন্য শাসক তাকে কিছু করে না। কিন্তু যখন আপনি রাজনৈতিকভাবে, এই যে বিকাশ ভবনে যাচ্ছি, আমাকে গ্রেপ্তার হতে হচ্ছে, আমরা কি বলছি? আপনি এটা কাজ করুন, সাঁওতালি এডুকেশন বোর্ড গঠন করুন অথবা পদত্যাগ করুন। তাহলে পদত্যাগ করার পর কারা আসবে? জনগণ যাকে নির্বাচিত করবে, সেটা আমাদের হতে পারে বা অন্য কেউ হতে পারে। আমরা যেহেতু আছি, মানুষের জন্য কাজ করছি, মানুষের জন্য কথা বলছি, মানুষের সমস্যার কথা আমাদের একজন বিধায়ক কথা তুলে ধরছেন, আমাদের যদি 10 জন বিধায়ক আরও কথা বলবো, আরও সেখানে ডেভেলপমেন্টের ফান্ড আসবে, বিরোধী দলে আসলে সেখানে সাংবিধানিক অধিকার পাওয়া যাবে। তো আমি একটা কথাই বলবো যে সামাজিক লড়াই হলেও অনেকে হয়তো আমরা ভাবতে পারছি না, আমরা দল বেঁধে প্রত্যেকটা জেলা থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমরা কলকাতায় রানী রাসমণিতে জমায়েত হচ্ছি। কিসের জন্য? আমাদের দাবিকে সরকারের কাছে তোলার জন্য। সরকারকে যে নির্বাচিত একজন, রাজনৈতিকভাবে নির্বাচিত একজন সরকার, মুখ্যমন্ত্রীর জন্য সাক্ষাতের জন্য আমরা চেষ্টা করেছিলাম। মুখ্যমন্ত্রী এতজন আমরা যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করেননি। এখনো বিভিন্ন সংগঠন আছেন যে প্রতিনিয়ত চেষ্টা করছেন যে মুখ্যমন্ত্রীর কাছে একটা সাক্ষাতের জন্য। কেন? যে আমাদের অভাব অভিযোগগুলো তুলে ধরব। সামাজিকভাবে হলেও রাজনৈতিক নেতার কাছে যাচ্ছেন বা রাজনৈতিকভাবে নির্বাচিত এমএলএ এমপি মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন যে আমাদের বিচার পাওয়ার জন্য, আমাদের ফেক হিস্ট্রি তদন্ত কমিশন গঠন করার জন্য, জালিয়াতি বাতিল করার জন্য। তাহলে রাজনীতিকে আপনি কি করে অস্বীকার করবেন? তো ওই জন্য হয় সমর্থন করতে পারেন বা বিপক্ষ হতে পারেন। নিরপেক্ষ থাকার অর্থই হচ্ছে নিজেকে পিছিয়ে রাখা।
5 বছর তো আপনি তো ভোট দিবেন, সব কিছু তো এখানেই নির্বাচিত হবে, কে প্রধান হবে, কে জেলা সভাধিপতি হবে, কত টাকা প্রধান কত টাকায় গ্রামীণ কাজ করবে, কত টাকা অ্যালটমেন্ট হবে, কে ডোমিসিয়াল সার্টিফিকেট পাবে, কে ইনকাম সার্টিফিকেট পাবে। আপনি আমেরিকায় পড়তে গেলেও আপনাকে প্রধানের কাছ থেকে, সে অশিক্ষিত হোক বা যে আঙুল ছাপ হোক, তার কাছ থেকে আপনাকে ডোমিসিয়াল সার্টিফিকেট নিতে হবে, তার কাছ থেকে আপনাকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। আপনি আইএস আইপিএস যাই হন না কেন, প্রধানকে নির্বাচিতভাবে একজন মেম্বার থেকে যারা সংখ্যাগরিষ্ঠ থাকে সে প্রধান নির্বাচিত হয়। অর্থাৎ মেম্বার অঞ্চলের মেম্বার থেকে মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সব কিছুই আমাদের গণতান্ত্রিক দেশে এটার মাধ্যমে নির্বাচিত হয়। তো একটা কথাই বলবো যে আমাদের সামাজিক কাজ সামাজিকভাবেই চলুক, যেখানে আরএসএস বিজেপি চালাচ্ছে যেভাবে, আমাদেরকে অনুসরণ করে তারা যদি এত সুন্দর চালাতে পারে, আমরা কেন পারবো না? কিন্তু যুগের সাথে আমাদেরকে আপডেট হতে হবে। আরএসএস এর বিজেপি আছে, তারা লড়াই করছে, জনমত তৈরি করছে, এই সরকার কাজ করছে না, আমাদেরকে উমুক আসতে হবে, তাদেরকে বিজেপিকে আনছে। বিজেপিকে নিয়ে কে কথা বলবে? ফেক হিস্ট্রি তদন্ত কমিশন কারা তৈরি করবে? পঞ্চম তফসিল কে দেবে? আমাদের এই পঞ্চম তফসিলটা কে দেবে? আর আপনাদেরকে বলে দিই, পঞ্চম তফসিল নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। পঞ্চম তফসিল নিয়ে আমি আলাদাভাবে ভিডিও বানাবো। যেখানে পঞ্চম তফসিল স্বায়ত্তশাসন হয়েছে, সেখানে আগামীতে ইতিহাস পরিবর্তন হয়েছে, সেখানে ভৌগোলিক অবস্থান পরিবর্তন হয়েছে। সব কিছু খুলে বলতে হয় না। যদি আপনারা রাজনীতির কারবারি হন, রাজনীতি নিয়ে চর্চা করেন, আপনারা ভালো করে অবগত আছেন, এটা আবার অবশ্যই করে ভালো করে জানবেন। তো আজকের এই ভিডিওটা মূলত আমাদের আদিবাসী সমাজের জন্যই ছিল। আমি অনেক ভিডিও বানিয়েছি আন্দোলন বিভিন্ন সময়ে। তো একটা কথাই বলবো যে সামাজিকভাবে হলেও যেহেতু আমাদের রাজনৈতিকভাবে বিচার চাইতে হচ্ছে, ব্লক বিডিও বা যে কোনো জায়গায়, সে ডিএম পরিচালিত হয় ওই দপ্তরের মন্ত্রীর দ্বারা, মুখ্যমন্ত্রীর দ্বারা। আপনারা দেখেছেন যে একজন মুখ্যমন্ত্রী কোনো জায়গায় যখন মিটিংয়ে যান, সেখানকার ডিএম এসপিরা কিভাবে দাঁড়িয়ে থাকে, ইয়েস স্যার, নো স্যার, ইয়েস ম্যাম, নো ম্যাম, হ্যাঁ ম্যাডাম এটা হবে, অমুক হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বলেন, ডিএম এই কাজটা করো, অমুক কাজটা করো, তমুক কাজটা কেন করো রে? অর্থাৎ মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই। আমাদের সংবিধানে আছে প্রত্যেক 5 বছর অন্তর সেখানে আমাদের নির্বাচন হবে, জনগণ যাকে নির্বাচিত করবে সেই পথ, সেই চেয়ারের মূল্য আছে। যারা প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছে অনেকেই পুছেই না, অনেকেই মন্ত্রী আছেন কেউ চিনেই না। অর্থাৎ সেই পদের মর্যাদা, সেই পদ কথা থেকে আমাদের সংবিধান থেকে আসছে। আপনারা যদি সংবিধানকে মানেন, আমরা অনেকেই বলি যে বিজেপি সংবিধান মানছে না, অমুক সংবিধান না মানছে না, তো আমরা যদি রাজনীতিকে অস্বীকার করি, গণতন্ত্রকে অস্বীকার করি, আমরা যদি মুখ্যমন্ত্রীকে অস্বীকার করি, তাহলে আমরাও তো সংবিধানের বিরোধী হয়ে যাচ্ছি। এই সংবিধানের পাঠের মধ্যে আছে রাষ্ট্রের গঠন, নাগরিকত্ব, এই সংবিধানের মধ্যেই আছে রাজ্য পরিচালন নীতি, রাষ্ট্র পরিচালন নীতি, কিভাবে রাজ্য পরিচালিত হবে, কিভাবে অঞ্চল পরিচালিত হবে, কিভাবে বাজেট হবে, কিভাবে বিরোধী দল নেতা থাকবে, কিভাবে শাসক থাকবে। আপনি এটা অস্বীকার করছেন মানে আপনি সংবিধানকে অস্বীকার করছেন। এটা নিয়ে আমি আলাদা একদিন ভিডিও বানাবো। তাহলে সংবিধানকে অস্বীকার করতে আমরা পারি না। অন্যকে যেমন আমরা বলি যে আপনি সংবিধান মানছেন না, আমরাও যদি এরকম বলি যে আপনি রাজনীতি মানি না, গণতন্ত্র মানি না, তাহলে এটাকে সংবিধানকে অপমান করা হবে। তাহলে যাই হোক, আমাদের লড়াই কন্টিনিউ জারি আছে, আগামীতে আরও বৃহত্তরভাবে লড়াই করব। পশ্চিম মেদিনীপুর আমরা যখন অধিকার সভা করেছিলাম, বিশ্ব আদিবাসী দিবস পালন করছিলাম, সেদিনকার আপনারা বক্তব্যগুলো শুনবেন ভাইজানের বা আমাদানের। পঞ্চম তফসিল, ফেক এসটি হাসার, সাঁওতাল এডুকেশন বোর্ড তৎসহ সার্বিক দাবি তো থাকবেই। একটি রাজনীতি আমরা করছি, আমি যেহেতু আদিবাসীদের জন্য আগে আমি ভাববো, মায়ের জন্য, গ্রামের জন্য, এবং সর্বোপরি আমাদের দেশ 150 কোটি মানুষের জন্য আমাকে শিক্ষা নিয়ে ভাবতে হবে, স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে, সেখানে সেনাবাহিনীর পরিকাঠামো নিয়ে ভাবতে হবে। কিন্তু যেহেতু আমি আদিবাসী, অবশ্যই মায়ের কথা, আমাদের সমাজের কথা আগে ভাববো। তো যেভাবে আমাদের নির্বাচিত হওয়ার পর আমরা কথা বলছেন আমাদের ভাইজান, তখন অনেকেই বলছেন তার নিজের দলে টানার জন্য। কোন দল জনগণের সমস্যা আছে তার কথা বলবো, তার পাশে দাঁড়াবো, তাতে আমাকে সমর্থন করুক বা না করুক, সমর্থন করলে ভালো হবে, তার কথা আমি আবার তুলে ধরতে পারবো বিধানসভায়, তারও শক্তি গ্রহণ করব, ওই এলাকায় আমি প্রতিরোধ গড়ে তুলতে পারবো, সেখানে ব্লকে, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে বা বিধানসভাতে বা লোকসভাতে। এটাই তো নিয়ম। বা আমি তো এখন জিতেনি, ভোটে দাঁড়িয়েছি, প্রতিশ্রুতিতে দিচ্ছি না যে আমাকে জেতান,
যে আপনাদের কথাগুলো আমি বিধানসভায় তুলে ধরবো। তা আমরা তখন প্রশ্ন করি, আপনি জিতলে আপনি কথাগুলো তুলে ধরবেন তো? আমরা তো অলরেডি জিতে আছি একজন। যা যা কথা বিধানসভায় প্রত্যেকটা কথায় বলা আছে। বাবা সাহেব আম্বেদকর কি বলেছেন যে সড়ক সে সংসদ তক, বিধানসভাতেও কথা হবে, সড়কেও কথা হবে। তাহলে এটা আবার কেমন প্রশ্ন যে নিজের দলে টানার জন্য? প্রত্যেকটা মানুষ আমরা কাজ করি, বা এই মানুষের কাজ করি যে আমাকে মনে রাখবে, আমাকে ভালোবাসবে। এটাও তো একটা স্বার্থ, ইতিহাসে পাতার অমর হয়ে থাকবো। তাকে হেল্প করলাম, একটা গরিব মানুষকে, একটা মনে স্যাটিসফ্যাকশন পেলাম যে তাকে ভালো করলাম, ভগবান বা উপরওয়ালা যেই থাকুক সে আমাকে কোনোদিনও আমাকে কিছু একটা পাবো, বা একটা মানসিক স্যাটিসফ্যাকশন। তাহলে আমি একটা কথাই বলবো, সামাজিকভাবেও হলেও রাজনীতিকে আমরা অস্বীকার করতে পারি না। তো এই লড়াই, যেহেতু আমি সামাজিক সংগঠনের একজন কর্মী ছিলাম, আমি বুঝতে পেরেছি, বা সবাই জানে যে এই লড়াইটাকে আমাদের রাজনৈতিক ময়দানেও নিয়ে যেতে হবে, এবং ওই শাসককে বলতে হবে। যখন আমরা সামাজিক সংগঠন করে আমরা বলতে পারি না আপনি পদ থেকে সরে দাঁড়ান, অন্যকে ক্ষমতায় আসবো, তাকে সরিয়ে দেবেন, কাকে ক্ষমতায় আনবেন? ওকে সরিয়ে দিলেন, কাকে ক্ষমতায় আনবেন? কিন্তু আমি যখন একটি রাজনৈতিক দলে হলাম, আমি তাকে বলতে পারছি আপনি কাজ করছেন না, শিক্ষক নিয়োগ করছেন না, যোগ্য শিক্ষকদেরকে বাতিল করছেন, আদিবাসীদের ট্রাইবেল ফান্ডে টাকা খরচ করছেন না, রাস্তাঘাট তৈরি করছেন না, বিভিন্ন বিষয়ে কাজ হচ্ছে না, আপনি পদ থেকে সরে দাঁড়ান। আপনার যোগ্যতা নেই কাজ করার, জনগণ নির্বাচিত হোক। আমি জনগণের কাছে আবদার রাখতে পারছি, আমরা মানুষের জন্য কথা বলছি, আগামীতে আমাদেরকে সুযোগ দেওয়া হোক। যদিও আমাদের আইএসএফের যে লক্ষ্য হচ্ছে যে সমাজ পরিবর্তনের লড়াই, তাহলে এই হচ্ছে রাজনীতির ক্ষেত্রে এই জিনিসটা আমরা বলতে পারছি যে আপনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন, এর থেকে আমরা ভালোভাবে রাজ্য চালাবো, বা আমরাই আসবো। তো আমি আমাদের সামাজিক সংগঠন বলুন, বা আপনি যে কোনো রাজনৈতিক দলেই করুন, বা যে কেউ হন, আমাদের সমর্থক হন বা আমাদের সমালোচক হন, কোনো অসুবিধা নেই। সমালোচনা আপনার অধিকার আছে, প্রশংসা করার যেমন অধিকার আছে। কিন্তু একটা কথাই বলবো, পক্ষ বা বিপক্ষতে থাকতে হবে, নিরপেক্ষতে থাকলেও আপনি পিছিয়ে পড়বেন, বা আমরা যুগ যুগ ধরে পিছিয়ে আছি। কেন কি আমরা চর্চা করি না কি চলছে দেশে, কি চলছে রাজ্যে, এই সরকার কি কাজ করছে, বিরোধীরা কি কথা বলছে এবং কি কথা বলতে হবে। তো যাই হোক, আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লড়াই পিছিয়ে পড়া দলিত, আদিবাসী, শ্রমিক, কৃষক, মজুর, বিশেষ যেহেতু আমি আদিবাসী সম্প্রদায়, আদিবাসীদের অধিকার আমার সর্বাগ্রে। যা যা অধিকার আছে, কোনো যদি বলার থেকে আমাকে বলবেন, আমি আমাদের রাজ্য কমিটির বৈঠকে বা ভাইজানকে আমি সরাসরি বলবো, সেটা বিধানসভাতে তুলে ধরার জন্য। এবং তারপরে যেহেতু আমি রাজ্যবাসী, আমি দেশবাসী, এখানকার প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা 150 কোটি মানুষের জন্য আমি কথা বলবো। 150 কোটি মানুষের জন্য শিক্ষার জন্য আওয়াজ তুলবো আমরা, 150 কোটি মানুষের স্বাস্থ্যের জন্য আমরা আওয়াজ তুলবো। বৈদেশিক যখন আক্রমণ করবে, আমরা সবার আগে বুক চিতিয়ে লড়ে দাঁড়াবো। এটা হচ্ছে আমাদের নীতি, অর্থাৎ আমার দেশের সবার জন্য কথা বলতে হবে। তো আমি একটাই অনুরোধ করব, সামাজিকভাবে হলেও, যেহেতু আমরা রাজনৈতিক কাছে বিচার চাইছি, আমরা রাজনীতি নিয়েও চর্চা করি, তাহলে আগামীতে আমাদের লড়াই আরও সফল হবে। তো আজ আমাদের আইএসএফের যে সমস্ত যারা নেতৃত্বগণ গ্রেপ্তার হয়েছিলেন, তারা আজকে জামিন পেয়েছেন। জামিন পাওয়া স্বাভাবিক। আমি আপনাদেরকে আজকেও বলে দিচ্ছি, আজকে হয়তো সন্ধ্যা 7টার সময় ট্রাইব টিভিতে লাইভে থাকছি, যদি আপনাদের মনে হয় সেখানে আমি অন্যান্য বিষয়গুলো তুলে ধরব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার প্রণাম এবং জোহার জানিয়ে আজকে লাইভটা